নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ আমি তোমাদের পড়ে শোনাবো অমিতাভ পালের গল্প রবিনসন ক্রুশোর ভূত। ঘরে ঢুকতেই মেজাজটা গেল বিগড়ে। চেঁচিয়ে ডাকলাম, রঞ্জিত! কাছে পিঠে কোথাও ছিল। হন্তদন্ত হয়ে ছুটে এলো। দাদা, ডাকছো? আমি চেঁচিয়ে বললাম, এসব কি? বসার চেয়ারটা যেখানে থাকার কথা সেখানে নেই, উল্টো দিকে ঘাড় ঘুরিয়ে চলে গিয়েছে ঘরের এক কোণে। টেবিলটা নিয়েও কেউ টানা হেঁচড়া করেছে, সোজা নেই, জানলার দিকে টেরিয়ে আছে। টেবিলের বইপত্র এলোমেলো, কলমটা আছে কিন্তু ঢাকনাটা গড়াগড়ি খাচ্ছে মেঝে। রঞ্জিত মুখ কাঁচুমাচু করে বলল, তাই তো, তাই তো। কতদিন না তোকে বলেছি আমার জিনিসপত্র এদিক ওদিক করবি না। রঞ্জিত আবার কোনো অজুহাত খাড়া করার চেষ্টা করল। আমি তো আমি তো মেজাজটা তো এমনিতেই বিগড়েছিল, তার উপরে আগুনে যেন ঘিয়ের ছিটে পড়ল। তুই করিসনি? তবে কি ভূতে করল? সে আর কথা বাড়ালো না, ঘরের কাজে মন দিল। বেশিক্ষণ নয়, মিনিট দুয়েক লাগলো ঘরটাকে ঠিকঠাক করতে। তারপর সে ঘাড় নিচু করে চলে গেল। আমি বুঝতে পারলাম মনক্ষুণ্ণ হয়েছে সে। মনক্ষুণ্ণ সে হতেই পারে, রঞ্জিত এখন আর ঠিক আমার কাজের লোক নয়। যদিও কাজের লোক হিসেবে সে একদিন এসেছিল, এখন ঘরের লোক হয়ে গিয়েছে। আমার কাছে অনেক দিন আছে, আমাকে দাদা বলে ডাকে। আমার ঘরের বাইরে একটা বকুল গাছ, গাছে ফুল এসেছে, গন্ধে ম ম করছে চারদিক। জানলা দিয়ে বকুলের গন্ধ ডাকাতের মতো হানা দিচ্ছে আমার ঘরে। মফস্বল শহর, রাত হয়তো বেশি নয়, কিন্তু ইতিমধ্যে পাড়াটা নিঝুম হয়ে গিয়েছে। টেবিলের ওপরে ঘাড় গুজে জেমস টডের অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকুইট অফ রাজস্থান পড়ছি। ঘরের দরজা আঁকলে রঞ্জিত। কাজ না থাকলে আমি যখন পড়াশোনা করি, সে আমার ঘরের চৌকাঠের ওপরে চুপ করে বসে থাকে। বেশি রাত হলে ঢুলতে ঢুলতে ঘুমিয়েও পড়ে। জেমস টডের কলমে জাদু আছে, জীবন্ত হয়ে উঠেছে রাজস্থানের রানা মহারানাদের ইতিহাস। ঢুলতে ঢুলতে দু হাঁটুর ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রঞ্জিত। মনে হলো যেন নিজের কানে শুনলাম কেউ ফিসফিস করে বলে উঠল, मैं ভুখা হু। চিতর অবরোধ করেছেন আলাউদ্দিন, এই নিয়ে দ্বিতীয়বার। প্রথমবারেই মেবারের বেশিরভাগ যোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা বাকি ছিলেন তারা এবারে দিলেন। বীরশূন্য চিতর, অসহায় রানা লক্ষণ সিংহ, নিজে এবং নিজের ছেলেরা ছাড়া আর কেউ নেই যুদ্ধে যাওয়ার মতো। কে? এ কার কণ্ঠস্বর? আমি চিতরের ফুল দেবী। এত খেয়েও তোমার স্বাদ মেটেনি মা? তোমার 12টি পুত্রকে না খাওয়া পর্যন্ত আমার খিদে মিটবে না। কি করতে হবে মা? প্রতিটি রাজকুমার চিতরের রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে 3 দিন রাজত্ব করবে। চতুর্থ দিনে যুদ্ধক্ষেত্রে প্রাণ উৎসর্গ করবে। 12 জন রাজকুমারের জীবন আহুতি দিলে তবেই আমার খিদে মিটবে। বংশ রক্ষার জন্য রইলেন শুধু রাজপুত্র অজয় সিংহ। বাকি সবাই স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে জীবন উৎসর্গ করলেন। দেশপ্রেমের এক অনন্য নজির গড়লেন চিতরের রাজকুমাররা। ধপ করে একটা শব্দ হলো। উঁচু থেকে কেউ কি লাফিয়ে পড়ল মেঝে? ঘুমের মধ্যেই চমকে উঠল রঞ্জিত। কে? কে ওখানে? দুদ্দার করে কয়েকটা ভারী বই ওপরে র্যাক থেকে আছড়ে পড়ল মেঝে। দেওয়ালের ধার ঘেঁষে সারি সারি র্যাক, পাল্লাবিহীন র্যাকে ঠাসাঠাসি বই। এসব বইয়ের বেশিরভাগ পুরনো। পুরনো বইয়ের দোকান ঘেঁটে বা নিলামে চড়া কারোর ব্যক্তিগত লাইব্রেরি থেকে সংগ্রহ করে আনা। একেবারে শেষের লটটি এসেছে মাত্র দিন 10 আগে, শিবপুরের একটি বর্ধিষ্ণু পরিবারের ব্যক্তিগত লাইব্রেরি থেকে। অবাক হয়ে রঞ্জিত বলল, কি হলো দাদা? দেখ, হয়তো কোনো হুলো বেড়াল টেরাল হবে। রঞ্জিত
তন্ন তন্ন করে খুঁজে দেখল। র্যাকের সামনে, পিছনে, এমনকি টর্চ জেলে র্যাকের তলাতেও। বিড়াল তো দূরের কথা, একটা নেংটি ইঁদুরেরও দেখা মিলল না। মেঝে থেকে বইগুলো কুড়িয়ে রাখল সে। তারপর আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, দাদা। আমি নিজেই আশ্বস্ত হতে পারছি না, তো তাকে আশ্বস্ত করব কি? তবুও বললাম, ও কিচ্ছু না, অনেক রাত হয়েছে, চল এবার খেয়ে শুয়ে পড়ি। পরপর 3 দিন একই ঘটনার পুনরাবৃত্তি হলো। রাত বাড়ল, পাড়া নিঝুম হয়ে গেল। বকুলের গন্ধে ভারী হয়ে উঠল বাতাস। আমি ধীরে ধীরে ডুবে গেলাম ইতিহাসের অতীতে। বাতাসে ফিসফিস করে ভেসে বেড়ালো চিতরের ফুলদেবীর দীর্ঘশ্বাস। मैं भूखा हूँ, मैं भूखा हूँ। ঠিক তখনই আমাকে কেউ ধাক্কা মেরে ফিরিয়ে আনলো অতীত থেকে বর্তমানে। কেউ যেন দুপ দাপ করে ঘুরে বেড়ালো আমার ঘরের মধ্যে। বইয়ের র্যাক হাতড়ে হাতড়ে খুঁজে বেড়ালো কিছু। খুঁজে হয়তো পেল না, তাই রাগ করে র্যাকের 2-1টা বই ছুঁড়ে ফেলে দিল মেঝে। এই তো গতকাল সে একটা বই এত জোরে ছুঁড়ে মারল যে বইটা গিয়ে লাগলো দরজা আটকে বসে থাকা রঞ্জিতের কপালে। সে বেচারার কপাল ফুলে ছোটোখাটো একটা আব গজিয়ে গেল। কপালে দুহাত চেপে রঞ্জিত বলল, দাদা, আমাকে মারল। কার ওপরে রাগ করছি কিছু না বুঝেই আমি রাগে ধমকে উঠলাম, স্টপ ইট, এসব বন্ধ করো। এক ধমকেই স্তব্ধ, সব চুপচাপ। তারপরেই একটা চাপা শব্দ। শব্দটা ঘুরে বেড়াতে লাগলো ঘরের বাতাসে, অনেকটা ফুল ছুঁয়ে ছুঁয়ে উড়ে বেড়ানো ভোমরার মতো। ঘরের মধ্যে কোথাও কি উড়ছে একটা ভোমরা, নাকি কেউ চাপা স্বরে বিনবিন করে কাঁদছে? পরের কয়েকটা দিন কাটলো ভালোভাবে। নতুন করে কোনো উপদ্রব হয়নি। আমি একটু বুক চাপড়ানো গোছের ভঙ্গিতে রঞ্জিতকে বললাম, সে যেই হোক, দেখলি তো আমার এক ধমকেই কেমন চুপ করে গিয়েছে। উপদ্রবটা বিদেয় হয়েছে। আমি নিশ্চিন্ত মনে গিয়ে বসলাম পড়ার টেবিলে। গতকাল জেমস টডের বইটা পড়তে পড়তে পাতায় পেজ মার্ক লাগিয়ে উঠে গিয়েছিলাম। কোথায় গেল বইটা? আমি চেঁচিয়ে বললাম, রঞ্জিত, তোকে না কতদিন বলেছি আমার টেবিলের বইপত্র সরাবি না। সে ঘাড় হেঁট করে দাঁড়িয়ে থাকলো। তাকে চুপ করে থাকতে দেখে আমার রাগ চড়ে গেল। কিরে, জবাব দিচ্ছিস না যে? সে ভয় ভয় বলল, আমি তো সরাইনি। সরাসনি মানে? তবে কি বইটা ডানা মেলে উড়ে গেল? জেমস টডের বইটা ডানা মেলে উড়ে গিয়েছে কি না জানি না, তবে সত্যি সত্যি একটা বই উড়ে এসে পড়লো আমার টেবিলে। বলাটা বোধহয় ঠিক হলো না। বইটা যেন কেউ র্যাক থেকে টেনে নামিয়ে এনে ধপাস করে রাখলো আমার সামনে। ঠিক দেখলাম তো, নাকি চোখের বিভ্রম? ঝিম মেরে বসে থাকলাম কিছুক্ষণ। তারপর হাতের কাছে টেনে নিলাম বইটা। বইটা বেশ পুরনো, পাতা লালচে হয়ে গিয়েছে। হাতে নিয়ে টাইটেল পেজটা উল্টে দেখি 1719 সালের ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুশো, প্রথম সংস্করণের বই। আমার আগ্রহ মূলত ইতিহাসে। ক্লাসিক লিটারেচারের বইও আছে, তবে সবই বড়দের। ছোটদের বই তো আমার সংগ্রহে থাকার কথা নয়। আমি একটু অবাক হলাম। হ্যাঁ রে রঞ্জিত, এ বইটা এলো কোত্থেকে? বিহবল ভাবটা কাটিয়ে একটু ধাতস্থ হলো সে। কোত্থেকে আবার? পাঁজা পাঁজা বই কিনে আনো। কি কিনে আনো 2 দিন পরে নিজেই ভুলে যাও। আমি কিনে এনেছি। ছোটদের বই আমি কিনবো কেন? কেন কিনবে সে তুমিই ভালো জানো। তোমার যা ভুলো মন। এই তো কদিন আগে র্যাক থেকে নিজেই টেনে বের করলে একই বইয়ের 3-3টে কপি। বেশ, তা না হয় হলো, কিন্তু আগে চোখে পড়েনি কেন? মাথা চুলকে রঞ্জিত বলল, আগে হয়তো ছিল না, এখন এসেছে।
রঞ্জিতের কথা শেষ হতে না হতেই ফরফর করে বইয়ের পাতা উল্টাতে শুরু করলো। আমার মাথার মধ্যেও যেন ফরফর করে উঠছে একটা ফড়িং। কী যে হচ্ছে বুঝতে পারছি না কিছু। রঞ্জিত, দেখ কি অবাক কাণ্ড, বইয়ের পাতা কেমন নিজে থেকেই উল্টে যাচ্ছে। সে একবার ভালো করে দেখল। উল্টে যাচ্ছে না হাতি, মাথার উপরে ফ্যান ঘুরছে না, তাই ফরফর করে উঠছে বাতাসে। সে গিয়ে ফ্যানের সুইচটা অফ করে দিল। ফ্যানটা ধীরে ধীরে থেমে গেল, কিন্তু বইয়ের পাতা আগের মতো উল্টে যেতে লাগলো। আমরা হাঁ করে তাকিয়ে আছি। কেউ যেন বইয়ের পাতা উল্টে যাচ্ছে আপন খেয়ালে। শেষে থামল। যেখানে থামল সেখান থেকে শুরু হয়েছে একটা নতুন চ্যাপ্টার। আই ফাউন্ড দ্য প্রিন্ট অফ আ ম্যানস নেকেড ফুট। মেবারের ইতিহাস আমাকে টানছে। সে এক অমোঘ টান দেশপ্রেম ও আত্মত্যাগের। বইটা পড়ার জন্য আমি ছটফট করছি। আমি খুঁজছি, রঞ্জিতও খুঁজছে। আমার সঙ্গে হাত লাগিয়েছে। সমস্ত বইয়ের র্যাক আঁতি পাঁতি করে খুঁজলাম। প্রতিটি বই সরিয়ে তন্ন তন্ন করে খুঁজেও জেমস টডের বইটা উদ্ধার করতে পারলাম না। হতাশ হয়ে বসে পড়লাম চেয়ারে। আমার সামনের টেবিলের ওপরে রবিনসন ক্রুশো। নিরীহ বইটা যেন আমার মুখের দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসছে। আমি বইটা টেনে নিলাম হাতের কাছে। বইটায় একটা পেজ মার্ক লাগানো। আমি পেজ মার্কের পাতাটা খুলতেই বেরিয়ে পড়ল, আই ফাউন্ড দ্য প্রিন্ট অফ এ ম্যানস নেকেড ফুট। এই পেজ মার্কটা এখানে এলো কি করে? এই তো সেই পেজ মার্ক। দুদিন আগে জেমস টডের বইটা পড়তে পড়তে উঠে যাওয়ার সময় এই পেজ মার্কটাই তো লাগিয়ে উঠে গিয়েছিলাম আমি। পিত্তি জ্বলে গেল আমার। সমস্ত রাগ গিয়ে পড়ল বইটার ওপর। আমি টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম বইটা। বইটা উড়ে গিয়ে পড়ল মেঝে, একটা তীর বেঁধা পাখির মতো ডানা ছড়িয়ে। রঞ্জিত বলল, দাদা মাথা গরম করো না তো, বইটা যাবে কোথায়? আছে কোথাও, আমি কাল দিনের বেলা ঠিক খুঁজে বের করব। তুমি ছাড়া এ বাড়িতে তো বই পড়ার মতো কেউ নেই। আমি অসহায়ভাবে বললাম, নেই বলছিস? রঞ্জিত আর কোনো কথা বাড়ালো না। রবিনসন ক্রুশোর বইটা তুলে গুছিয়ে রাখলো বইয়ের র্যাকে। তারপর চলে গেল কিচেনে আমার জন্য কফি বানাতে। সে ঠিক বুঝতে পেরেছে মাথা ঠান্ডা করতে এখন আমার চাই এক মগ গরম কফি। পেজ মার্কটা পড়ে আছে মেঝে। যেখানে বইটা পড়েছিল তার চেয়ে একটু তফাতে। বইটা ছুঁড়ে ফেলার সময় পেজ মার্কটা খুলে গিয়েছে। আমি উঠে গিয়ে মেঝে থেকে তুলে নিলাম পেজ মার্কটা। ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম একটা সার্কাসের টিকিট, গ্রেট ইন্ডিয়ান সার্কাস। তারিখটা অস্পষ্ট, সালটা কোনো রকমে পড়তে পারি। 51 বছর আগের একটা টিকিট। 51 বছর আগে তখন আমিও তো নিতান্ত শিশু। সেই বয়সে আমি কি কোনো সার্কাস দেখেছিলাম? হয়তো দাদু কিংবা বাবার হাত ধরে গিয়েছিলাম কোনো সার্কাস দেখতে। এখন আমার আর মনে নেই। এতদিন সেই টিকিট কি আমি সযত্নে গুছিয়ে রেখেছিলাম 51 বছর পরে কোনো বইয়ের পেজ মার্ক করব বলে? নাকি 51 বছর আগে কোনো বইয়ে কেউ পেজ মার্কটা লাগিয়েছিল? 51 বছর পরে আমি কি তবে ভুল করে খুলে ফেলেছি সেই বই? প্রশ্নগুলো জট পাকালো আমার মাথার মধ্যে। স্থির কোনো সিদ্ধান্তে আসতে পারলাম না। ব্যাপারটাকে কেমন যেন রহস্যময় মনে হলো। দূর অতীতের স্মৃতির মতো জানলা দিয়ে বকুল ফুলের গন্ধ ভেসে আসছে। আমি ধীরে ধীরে হেঁটে গেলাম বইয়ের র্যাকের দিকে। দুটো বইয়ের মাঝখানে অসহায়ভাবে হেলান দিয়ে আছে রবিনসন ক্রুশো। মিটমিট করে তাকাচ্ছে যেন আমার দিকে। বইয়ের কি প্রাণ আছে? বই কি দীর্ঘশ্বাস ফেলে? 51 বছরের না ছোঁয়া অতীত কি এতদিন দম বন্ধ করেছিল দু মলাটের মধ্যে? সামনে গিয়ে দাঁড়াতে কার যেন দীর্ঘশ্বাস পড়ল। উষ্ণ বাতাসের ঝলক এসে লাগলো আমার চোখে মুখে।
আমি রবিনসন ক্রুশোর বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। বিশ্ব চরাচর লোপ পেয়ে গিয়েছে আমার সামনে থেকে। নির্জন ঘরে শুধু একলা আমি, আর আমার হাতে রবিনসন ক্রুশো। কতক্ষণ একভাবে দাঁড়িয়েছিলাম আমার খেয়ালই নেই। আমার কোনো হুঁশ ছিল না। আমার হুঁশ ফেরে রঞ্জিতের ডাকে, দাদা। বইটা আমি সযত্নে তুলে রাখলাম বইয়ের র্যাকে। তারপর ফিরে এলাম পড়ার টেবিলে। রঞ্জিত কখন কফি ভর্তি মগ আমার টেবিলে রেখে গিয়েছিল আমি জানতেও পারিনি। গরম কফি জুড়িয়ে জল হয়ে গিয়েছে। কফির মগটা তুলে আমি চুমুক দিতে গেলাম। রঞ্জিত বলল, অনেক রাত হয়েছে, এবার রাতের খাবার খেতে চলো। শিবপুর ট্রাম ডিপো ছাড়িয়ে একটা গলির মধ্যে বাড়িটা। লাল রঙের ইট বের করা পুরনো আমলের বাড়ি। দরজায় কড়া নাড়তেই ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক এসে দরজা খুললেন। নমস্কার করতেই ভদ্রলোক বললেন, আপনি? কয়েকদিন আগে আপনাদের পারিবারিক সংগ্রহ থেকে কিছু বই আমি কিনে নিয়ে গিয়েছি। আমাকে চিনতে পেরে ভদ্রলোক বললেন, আসুন। আমরা গিয়ে বসলাম বাড়ির ড্রয়িং রুমে। ভদ্রলোক আমাকে বললেন, বলুন কী ব্যাপার? আমি সরাসরি কাজের কথা এলাম। আপনাদের পারিবারিক সংগ্রহটা আসলে কার? আমার দাদুর। দাদু ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক। সাহিত্য ছাড়াও নানা ধরনের বই সংগ্রহের নেশা ছিল তাঁর। নিজে পড়তেন এবং আমাদের পড়তে উৎসাহ দিতেন। আপনাদের বোধহয় খুব একটা উৎসাহিত করতে পারেননি। ভদ্রলোক মুচকি হাসলেন। কেন বলুন তো? বাড়িতে উৎসাহী পাঠক থাকলে দাদুর এমন মূল্যবান সংগ্রহ জলের দরে আপনারা কি বেচে দিতে পারতেন? আমার বাবা হাইকোর্টে ওকালতি করতেন। বাবাও খুব পড়তেন, তবে সাহিত্য নয়, আইনের বই। আর আপনি? আমি ব্যাংকে কাজ করি, একটি বেসরকারি ব্যাংকের ধর্মতলা শাখার ম্যানেজার। টাকা পয়সার হিসেব নিকেশ যতটা বুঝি, সাহিত্যটাই তো ততটা বুঝি না। আগ্রহ ছিল না কোনো দিন। আপনার দাদু কি বড়দের সঙ্গে সঙ্গে ছোটদের বইও পড়তেন? কেন বলুন তো? ওই সংগ্রহের মধ্যে ড্যানিয়েল স্টিফোর এক কপি রবিনসন ক্রুশো আছে। ভদ্রলোক চুপ করে বেশ কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, থাকতে পারে, তবে বইটা হয়তো দাদুর নয়, আমার দাদার। আপনার দাদা আছেন নাকি? আছেন নয়, ছিলেন। সে তো আজ থেকে 50-51 বছর আগের কথা। দাদাকে আপনার মনে পড়ে? ভদ্রলোক আবার কিছুক্ষণের বসে রইলেন চুপ করে। তারপর উঠে গেলেন। একটু পরে ফিরে এলেন, হাতে একটা পুরনো দিনের পারিবারিক অ্যালবাম। কোলের ওপর রেখে ঝুঁকে পড়ে নিজেই অ্যালবামের পাতাটা উল্টাতে লাগলেন। উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে থামলেন। একটা ফটোর দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। তারপর অ্যালবামটা এগিয়ে দিলেন আমার দিকে। আমি ভালো করে দেখলাম 10-11 বছরের একটি ছেলের ফটো। বহুদিনের পুরনো, তাই লালচে ও ঝাপসা হয়ে এসেছে। তবুও তার চোখ দুটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করল। আশ্চর্য বুদ্ধিদীপ্ত এবং দুষ্টুমিতে ভরা সেই চোখ। ফটোর নিচে ছোট্ট করে লেখা ক্যাপশন, 11 বছর জন্মদিনে টুবলু। অ্যালবামটা হাত বাড়িয়ে নিতে নিতে ভদ্রলোক বললেন, এই ফটোটা দেখলে তবেই শুধু আবছাভাবে মনে পড়ে, দাদা যখন মারা যায় তখন আমার বয়স মাত্র 3। মৃত্যুটা কিভাবে হয়েছিল? শুনেছি দাদা খুব দুরন্ত ছিল, হয়তো বইয়ের র্যাকে চড়তে গিয়েছিল। বই শুদ্ধ ভারী র্যাক ঘাড়ের ওপর এসে পড়ল, আর তাতেই সে মারা গেল। তারপর দাদু আর বেশি দিন বাঁচেননি।
ঠিক সন্ধ্যের মুখে আমি বাড়ি ফিরে এলাম। রঞ্জিতকে বললাম আমার পড়ার টেবিলের সামনে আর একটা চেয়ার লাগাতে এবং 2 মগ কফি বানাতে। সে একটু অবাক হলো, তাকিয়ে রইল আমার মুখের দিকে। 2 মগ কফি? আমি তার কথার কোনো জবাব দিইনি। চটপট তৈরি হয়ে নিলাম। হাত মুখ ধুয়ে ঢুকলাম আমার পড়ার ঘরে। আজ আর কারোর জন্য অপেক্ষা করলাম না। বইয়ের র্যাক থেকে নিজের হাতে রবিনসন ক্রুশোর বইটা নিয়ে পড়ার টেবিলে এসে বসলাম। টেবিলের ওপারে একটা শূন্য চেয়ার, ঠিক আমার মুখোমুখি। চেয়ারটা আগে ছিল না, অন্য ঘর থেকে এনে রঞ্জিত লাগিয়ে দিয়ে গিয়েছে। বইটা হাতে নিয়ে আমি তাকিয়ে থাকলাম শূন্য চেয়ারটার দিকে। একটু পরেই মেঝের মধ্যে খসখস আওয়াজ। চেয়ারটা নড়ে উঠল। ধপাস করে একটা শব্দ। আমি দেখতে পাচ্ছি না কিছুই, কিন্তু বুঝতে পারছি কেউ যেন এসে বসলো খালি চেয়ারটায়, ঠিক আমার মুখোমুখি। আমি বইটা খুলে প্রথম পরিচ্ছেদ থেকেই পড়তে শুরু করলাম। আই ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1632। বইটা ছিটকে সরে গেল আমার হাত থেকে, ঘুরে গেল খালি চেয়ারটার দিকে। ফরফর করে পাতা উল্টাতে শুরু করলো। থামলো সেই আই ফাউন্ড দ্য প্রিন্ট অফ এ ম্যানস নেকেড ফুটে। বইটা আবার চলে এসেছে আমার হাতের নাগালে। আমি বুঝতে পারলাম এখান থেকেই শুরু করতে হবে। শুরু করতে যাচ্ছি, রঞ্জিত এসে ঢুকলো। তার 2 হাতে 2 মগ কফি। মগ দুটো নামিয়ে রাখলো আমার টেবিলের ওপর। গরম কফি, ধোঁয়া উঠছে। কফির সুঘ্রাণে চনমনে হয়ে উঠল ঘরের বাতাস। আমি রঞ্জিতকে বললাম, এখন তুই কি করবি? আমিও তোমার গল্প শুনব, কিন্তু আমি তো বইটার মাঝখান থেকে পড়তে শুরু করব। এখন মাঝখান থেকে শুনি, পরে না হয় তুমি আমাকে গল্পের গোড়ার দিকটা মুখে মুখে শুনিয়ে দিও। বেশ, তবে শোন। কফিতে একটা লম্বা চুমুক দিয়ে আমি পড়তে শুরু করলাম। আমি নিজে পড়ি, সঙ্গে সঙ্গে বাংলায় তর্জমা করে শোনাই। সমুদ্রের ধারে নৌকাটা নোঙর করা আছে। বেলা দুপুর। আমি হেঁটে যাচ্ছি সেই দিকে। নির্জন সমুদ্র সৈকত। সহসা আমি অবাক হয়ে দেখলাম নরম বালির উপরে কিসের যেন ছাপ। একজন মানুষের খালি পায়ের চিহ্ন। রাত গড়িয়েছে গভীর রাতের দিকে। কোনো দিকে আমার খেয়াল ছিল না। গল্প তার অমোঘ টানে আমাকে টেনে নিয়ে গিয়েছে শেষ পর্যন্ত। এক সময় গল্পটা শেষ হলো। আগে খেয়াল করিনি, এখন করলাম। বইয়ের শেষ পৃষ্ঠায় গল্পটা যেখানে শেষ হয়েছে, ঠিক তার নিচেই কাঁচা হাতের আঁকামাকা অক্ষরে লেখা টুবলু। 58 বছর বয়সে ড্যানিয়েল ডিফো লিখেছিলেন রবিনসন ক্রুশোর গল্প। প্রায় 350 বছর ধরে সেই গল্প আকৃষ্ট করেছে সারা পৃথিবীর অসংখ্য ছেলে মেয়েকে, মুগ্ধ রেখেছে তাদের। এমন যে গল্প, তার অর্ধেকটা সে শুনেছিল দাদুর মুখে। বাকি অর্ধেকটা শোনার জন্য টুবলু যে 51 বছর ধরে অপেক্ষা করে থাকবে, তাতে অবাক হওয়ার কি আছে? রঞ্জিত বলে উঠল, দারুণ। আমি তার দিকে ঘুরে তাকাতে গিয়েও ফিরে তাকালাম শূন্য চেয়ারটার দিকে। তাজা বকুলের গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে আছে। চেয়ারটা নড়ে উঠল। কেউ কি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো? মেঝে খসখস শব্দ। শব্দ কি হেঁটে যায়? ক্ষীণ হতে হতে রঞ্জিতকে পাশ কাটিয়ে খোলা দরজা দিয়ে শব্দটা বাইরের অন্ধকারে মিশে গেল। আমি বইটা একপাশে সরিয়ে রেখে উঠে দাঁড়ালাম। নজর পড়ল কফির মগের দিকে। একটুও তলানি পড়ে নেই। 2টি কফির মগই বেমালুম খালি। পরের দিন বকুল গাছটা গন্ধ ছড়াতেই আমি এসে বসলাম পড়ার টেবিলে। কোথায় ছিল? কে রাখলো বইটা? আমার পড়ার টেবিলে ফিরে এসেছে জেমস টডের অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকুইজ অফ রাজস্থান। বইটা পড়তে পড়তে যেখানে ছেড়েছিলাম,
পেচ মার্ক লাগিয়ে উঠে গিয়েছিলাম, সেই পেচ মার্কটা আজও আছে সেইখানেই। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি পেচ মার্কটার দিকে। সেই পেচ মার্ক, 51 বছর আগের একটি সার্কাসের টিকিট। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।